পড়ছিলাম ডেস্টিনি, কলমে সুহাসিনী মিমি, পর্ব সংখ্যা ৪। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে উপরতলার করিডোরে এসে হাজির হলো মিতালি। থামলো এসে ভাইয়ের কক্ষের দরজার ঠিক সামনে, নক করলো দরজায়। অমনি ভেতর থেকে তাসধীরের গলা ভেসে এলো সঙ্গে সঙ্গেই, ইয়েস ভাইয়া, আমি ডেকেছিলে আমায়। শব্দ করে দরজা খুলে ভেতরে আসতে বলল তাসধীর। ক্যাজুয়াল শার্টে পরিপাটি হচ্ছে তার ভাই, চুলগুলো এখনো ভিজা। অসময়ে শাওয়ার নিতে দেখে স্বভাবসুলভ প্রশ্ন করলো মিতালি, অ্যাকোরিয়াম ক্লিন করেছিলে বুঝি? কিছুদিন আগেই তো জামাল ভাই এসে ক্লিন করে দিয়ে গেছে। ওর নামে মাত্র ক্লিন করায় আমার হয় না জানিস না? আসে ছুকছাক কাজ করে চলে যায়। ওর উপর ডিপেন্ড করে থাকলে অ্যাকোরিয়ামে আর মাছ থাকা লাগবে না। দেখা যাবে খালো অ্যাকোরিয়ামই পড়ে আছে, মাছ একটাও বেঁচে নেই। মিতালি জানে ওর ভাইটা এমনই, একটু ছুকছুক স্বভাবের, একটু না অনেকটাই বলা চলে। ছোটবেলায় তার ভাই যে কত কিছুতে ওর দোষ ধরত, তাসধীর তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছতে মুছতে জিজ্ঞেস করলো, তো তোদের কি অবস্থা বলতো? সংসার লাইফ কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? মিতালি হেসে মাথা নাড়ল, প্রত্যুত্তর করলো খোশ মেজাজে, আলহামদুলিল্লাহ ভাইয়া, সব কিছু ঠিকঠাক চলছে। তাসধীর আয়নায় নিচের দিকে তাকিয়ে আবার বলল, ঘুরতে যাসনি কোথাও? বিয়ের পর তো তোকে কোথাও নিয়ে যাওয়াইনি পাগলটা। মিতালি লজ্জায় মাথা নুয়ে ফেলল, তাকালো না চোখ তুলে। পাবেলের সঙ্গে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক ওদের, সেই সম্পর্কের জোর ধরেই বিয়ে, এরপর ১৫ দিনের সংসার। বোনের লাজুকতা টের পেয়ে তাসধীর গলা খাকারি দিল। মিতালি নিচু গলায় উত্তর করল কেবল, ওর তো কাজের প্রেশার ভাইয়া, তাই আপাতত কোথাও যাওয়া হয়নি তেমন করে। প্রেশার টেশার আমি শুনতে চাইনি। নতুন বিয়ে হয়েছে, কোথাও আলাদা টাইম স্পেন্ড করবি না? শোন, তোদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি আমি। কক্সবাজার যাচ্ছিস তোরা আগামীকাল রাতে, সব ব্যবস্থা করে রেখেছি, পাবেলকে জানিয়ে দিস। মিতালি চোখ বড় বড় করে আওড়ালো, কক্সবাজার? একটু পর থেমে বলে, ভাইয়া কক্সবাজার না, অন্য কোথাও। তাসদীর ভ্রু কুচকে তাকালো, প্রশ্ন করলো, কেন? কক্সবাজারে কি সমস্যা? আছে এক সমস্যা, ওখানে পাবেল যেতে রাজি হবে না বোধহয়। তাহলে কোথায় যেতে চাচ্ছিস? আসলে ভাই আমার সিলেট যাওয়ার খুব শখ, যাওয়া হয়নি তো কখনো। ওখানে ঘোরার অনেকগুলো স্পট আছে, তাই চাচ্ছিলাম সিলেট। যদি তুমি বলো। তাসধীর বিছানার ওপর থেকে ফোন তুলে হাতে নিল, কিছু একটা টাইপিং করলো বোধহয়। সময় নিয়ে বলল, ওকে, সমস্যা নেই, তোদের দুজনের টিকিট ম্যানেজ করে দিয়েছি, আগামীকাল রাতেই রওনা দিচ্ছিস তোরা, ওকে? মিতালি তৎক্ষণাৎ বলল, দুটো না ভাইয়া, 3টা দাও। তাসধীর ঘুরে তাকালো, জানতে চাইল, তোরা যাচ্ছিস দুজন, 3টা টিকিট দিয়ে কি করবি? প্রিয়ন্তীকেও সাথে নেব ভাইয়া, পাভেল ওকে ছাড়া কোথাও যায়নি তো, আর বোনকে ছাড়া যেতে রাজিও হবে না। তাসধীর গম্ভীর হলো, মুখভঙ্গি কঠোর করে আওড়ালো, তোদের মাঝে ও গিয়ে কি করবে? ওর কি হাজব্যান্ড আছে? এভাবে বলো না ভাইয়া, ছোট থেকেই তো পাভেলি ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেখানে যায় বোনকে সঙ্গে নিয়েই তবে যায়, চোখের আড়াল হতে দেয় না ওকে, খুব আদর করে। আর তাছাড়া প্রিয়ন্তীকে ছাড়া আমারও ভালো লাগবে না একা একা। কিঞ্চিত নীরবতা নেমে এলো ঘর জুড়ে। তাসধীর জানালার দিকে তাকালো, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, 3টা টিকিটই হবে। টেবিলে রাতের খাবার পরিবেশন করছে মোহনা বেগম। তাসধীর ছাড়া আপাতত বাড়ির সকলেই আছে সেখানে। প্রিয়ন্তী নিজের রুমে গুটিসুটি মেরে বসেছিল সারাটাক্ষণ, দুপুরে খেতে অবধি নামেনি। ছাদে যেটা হয়েছে, তারপর থেকে ইচ্ছে করেই আর রুম ছেড়ে বাইরে বের হয়নি মেয়েটা। বের হলেই যদি লোকটা ওর সামনে পড়ে যায়। একবার তো ঠিকই করেছিল ভাইয়ার কাছে বলে আজ ওই দাদিকে নিয়ে বাসায় চলে যাবে বলে। ওর ভাই থাকলে থাকুক, এই নিয়ে রাতে ডিনারের পর একান্তে কথাও বলবে ভেবে রেখেছে। তখনই তো ওর ভাবি এক প্রকার জোর করেই মেয়েটাকে ঘর থেকে টেনে নিয়ে এলো, এনে বসালো সোজা ডাইনিং টেবিলে। প্রিয়ন্তী মনে মনে দোয়া করছে আজ যেন লোকটা নিচে না আসে। শুনেছে লোকটা সন্ধ্যায় বাইরে গিয়েছিল, তবে ফিরেছে কিনা সেটা জানে না। তবে এ বেলায় আল্লাহ বোধহয় ওর দোয়াটা কবুল করলো না। সঙ্গে সঙ্গে সিঁড়ির দিক থেকে ভেসে এলো সেই পরিচিত পায়ের শব্দ। প্রিয়ন্তীর বুক লাফিয়ে উঠল, চোখ নামিয়ে ফেললো ক্রস্থ। ঠিক করলো খেয়ে সোজা রুমে ঢুকে পড়বে, কারো ওদিকে তাকাবেই না। প্রিয়ন্তীর দাদি বসেছে ওর পাশে, কাজের মেয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে। তাসধীর এসে চেয়ার টেনে বসলো নিজের জায়গায়। বসতে বসতে বোনকে জিজ্ঞেস করলো, ওদের বলেছিস রেডি হয়ে থাকতে? সারাদিনের ব্যস্ততায় পাভেলকে বললেও প্রিয়ন্তীকে বলা হয়ে ওঠেনি মিতালির। মেয়েটা রুম থেকে বেরই হয়নি, বলবে কি করে? ভাইয়ের কথার পিঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলল তখন, কাল রাতে রেডি হয়ে থেকো, ব্যাকপ্যাক করে নিয়েও গুছিয়ে গেছে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর হাত মাঝপথে থেমে গেল, চামচটা প্লেটের উপর রেখে ধীরে ভাবির দিকে তাকালো। খুশি হলো মেয়েটা মনে মনে,
হয়তো বাসায় যাওয়ার কথা বলেছে ওর ভাবি। উৎফুল্লতায় জানতে চাইল, তবুও বাসায় যাচ্ছি নাকি ভাবি? মিতালি হেসে বলল, না, আমরা সিলেট যাচ্ছি, আমি, তোমার ভাইয়া আর তুমি। প্রিয়ন্তী একবার ভাইয়ার দিকে একবার ভাবির দিকে তাকালো, অবুঝের মতো শুধালো, হানিমুন নাকি? তো তোমরা দুজন যাচ্ছ, ঠিক আছে, মাঝখানে আমি গিয়ে কি করব? আমি যাব না ভাবি, তোমরাই যাও। তোমাকে ছাড়া তোমার ভাই যাবে না, আর আমারও ভালো লাগবে না তোমাকে ছাড়া। প্রিয়ন্তী মাথা নাড়ল, বলল, খেতে খেতে, কাপলদের মাঝে আমি গিয়ে কি করব বলো? একা একা লাগবে, তার চেয়ে ভালো আমি বরং দাদিকে নিয়ে বাসায় চলে যাই, তোমরাই যাও। এতক্ষণ চুপ করে থাকা মোহনা বেগম এবার বললেন, ও তো ঠিকই বলেছে, একা গিয়ে বোরিং হবে মেয়েটা। তারপর ওর দাদির দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনিও যান ওর সঙ্গে মা, ওই একটু ঘুরেও এলেন না হয়। জলদি বলে থামলো মিতালি। আচ্ছা মা, আমরা সবাই মিলে যদি যাই তাহলে কেমন হয় বলো তো? এই সুযোগে ফ্যামিলির সবাই একসঙ্গে টাইম স্পেন্ডও করা হবে, ঘোরাও হবে, তাই না ভাইয়া? তাজদির ডান ভ্রু প্রসারিত করে বোনের দিকে চাইল, বোঝালো প্রশ্নটা ওর খুব একটা পছন্দ হয়নি। প্রিয়ন্তীর দাদি তখন বলেন, এই বুড়ো বয়সে আমি তোমাকে লাগে গিয়া কি করবো? তোমরা দুইটা জামাই বউ মিল্লা রঙ্গলীলা করবা, আর আমি বৈশা বৈশা আমার জামাইয়ের কথা মনে করে কান্দমু। এই বুড়ো বয়সে আমি আমার জোয়ান স্বামীর কথা মনে করে কাঁদতে পারবো না। আমি বাপু গেলে সোজা বাড়ি, আর কোথাও না। উপস্থিত সকলে হেসে উঠল সুফিয়া বেগমের কথায়, তবে শান্ত রইল তাজধীর। মিতালি মজা করে বলল, তখন এত দুঃখ পাইলে আগে বলতা, তোমার জন্য নতুন একটা জামাই বুক করে রাখতাম দাদি। মোহনা বেগম এবার বললেন, শোন, আমি বলি কি, আমি আর মাওই না হয় বাসায় থাকি, আজান না হয় তোদের সঙ্গে যাক, প্রিয়ন্তীও আর তখন একা লাগবে না। তাড়াহুড়ায় চেঁচিয়ে উঠল মিতালি, উচ্ছ্বাসিত হয়ে বলল, আইডিয়াটা কিন্তু মন্দ না মা, প্লিজ ভাইয়া চলো না আমাদের সঙ্গে, প্লিজ না করো না। পাভেল সায় জানালো তাতে, হ্যাঁ ভাইয়া চলুন, এমন সুযোগ তো বারবার আসে না, এই সুযোগে আপনাদের ভাই বোনদেরও আলাদা সময় কাটানো হবে, আর আমাদেরও। ওদিকে মনে মনে দোয়াদ্রোদ জপছে প্রিয়ন্তী, লোকটা যেন মুখ খুলেই বলে, আমি যাব না, তোমরাই যাও। ভয়ের চোটে ইতিমধ্যে দুরাকাত নফল নামাজও মানত করে বসেছে মেয়েটা, বুকের ভেতরটা ধুকপুক করছে। মিতালির চোখ জল করছে উত্তেজনায়, অন্যদিকে প্রিয়ন্তীর ভেতরটা শুকিয়ে কাট। একদিকে একজন প্রখর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভাইয়ের মুখ থেকে হ্যাঁ শুনতে, অন্যদিকে আরেকজন রীতিমতো দোয়া পড়তে পড়তে শেষ। এই বেলায় আল্লাহ বেচারি প্রিয়ন্তীর দোয়া কবুল করলো না। মুখ খুলল তাজধীর, জানালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সবাই রেডি থাকিস। মুখটা পুরোপুরি চুপসে গেল প্রিয়ন্তীর, মলিন মুখে বসে বসে বলল, নামাজ ক্যান্সেল, পড়বে না ও, আল্লাহ আজ বোধ হয় ওর সঙ্গে ভারী রেগেই আছেন। মিতালি লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে, ভাইয়া কিসে করে যাব আমরা? স্লিপার কোচে, রাত 12টায় বাসে উঠব, ইনশাল্লাহ সকাল 7টার দিকে সিলেট নামব। বাস শব্দটা শুনেই মিতালির মুখটা এক মুহূর্তে চুপসে গেল। মেয়েটা বাসে উঠলেই যে বমি করে, এই কথা ঘরের সবাই জানে। তাজদিরও বুঝে ফেলল, তাই স্বাভাবিক গলায় আশ্বস্ত করে বলল, স্লিপারে বমির চান্স থাকে না, সারা রাত ঘুমিয়ে যাবি, তাছাড়া বমির ওষুধ খেয়ে নিস। তারপর হঠাৎ চোখ তুলে প্রিয়ন্তীর দিকে তাকালো, স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, তা মিস প্রিয়ন্তী, আপনার আবার রাস্তাঘাটে যত্রতত্র বমি করার অভ্যাস নেই তো? প্রিয়ন্তী মাথা নামিয়েই রইল, এই লোকটার সঙ্গে কথাই বলবে না, এই পণ করে বসেছ, কথা বাড়ালেই যে বিপদ। এবারও ওর হয়ে জবাব দিল পাভেল, জানালো, না ভাইয়া, ও বাসে বমি করার অভ্যাস নেই। পরের দিন রাত, ব্যাগটা সব আগে থেকে গুছিয়ে রেখেছি মিতালি, তারপরও ভালো করে একটাবার চেক করে নিল শেষবারের মতো। পাভেল ইতোমধ্যে নেমে গেছে লাগেজ নিয়ে, যেতে যেতে প্রিয়ন্তীর লাগেজও তুলে নিয়েছে। ভাইকে কত করে বলল প্রিয়ন্তী সে যাবে না বলে, তবে ওর ভাই শুনল তো, জোর করেই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে নিচে নামলো মিতালি। রাত 10:30টার দিকে চারজন একসাথে গাড়িতে উঠল, গন্তব্য ঢাকা আরামবাগ। প্রিয়ন্তী চুপচাপ বসে আছে, কোলের উপর হ্যান্ডব্যাগটা শক্ত করে ধরে। আরামবাগে পৌঁছে ওরা বাসে উঠবে রাত 12টার। ইম্পেরিয়াল এক্সপ্রেস এর গাড়ির টিকিট কেটেছে তাজধীর, রাত ঠিক 12টায় ছাড়বে বাস। বাসে ওঠার আগে মিতালিকে বমির ওষুধ খাওয়ানো হলো, হালকা বিস্কুট, পানি, শুকনো খাবার নিল পাভেল। তারপর চারজন একসাথে বাসে উঠল। মিতালি আর পাভেলের জন্য কাপল বেড বুক করেছে, আর ওদের দুজনের জন্য দুটো সিঙ্গেল সিট, তাজধীরটা নিচে আর ঠিক তার উপরের বরাবর প্রিয়ন্তী। মিতালি আর পাভেল নিজেদের বেডে ঢুকে পড়ল। প্রিয়ন্তী একবার ওর কাছে এসে পুনরায় ভাইয়ের সিটের ওখানে নক করলো একবার, ভাবির কাছ থেকে ইয়ারপ্যাড নিল, এরপর পা বাড়ালো নিজের সিটের দিকে। তাজদির ইতোমধ্যে নিজের সিটে ঢুকে পড়েছে। নিচের সিটের পর্দাটা একটু ফাঁক ছিল, ভিতরে মৃদু আলোয় দৃশ্যমান অনেকটাই।
সে ফাঁকা জায়গায় দিয়ে প্রিয়ন্তীর চোখ পড়ল ভিতরে। তাজদির নিজের টি শার্ট বদলাচ্ছে, একটানে খুলে ফেললো গা থেকে সেটা। প্রিয়ন্তীর পা দুটো অজান্তেই থেমে এলো মাঝপথে। লোকটার শরীরটা পুরো দেখা না গেল, আবছা আলো একটা স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে। শক্তপোক্ত বিশাল একটা দেহ। লোকটা দেখতে যেমন দৈত্যের মতো লম্বা, শরীরটাও বানিয়েছে ঠিক তেমন। তবে ওপর থেকে দেখে বোঝা যায় না সেসব। ফ্যালফ্যাল করে চেয়ে রইল প্রিয়ন্তী। ওর ধ্যান ভাঙল তাজদিরের ভ্রু কুচকে তাকানোয়। মেয়েটার দিক বেদিক শূন্য হয়ে ঝুলে রইল যেন মাঝপথে। ইস, সবসময় ওর সাথেই কেন এমনটা হয়? কেন কেন কেন? এখনই তাকাতে হলো লোকটাকে। সম্মতি ফিরতেই দ্রুত উপরে উঠে নিজের বেডে ঢুকে পড়ল প্রিয়ন্তী। ওড়নাটা মাথা থেকে সরিয়ে রাখলো একপাশে। এরপর বড় বড় শ্বাস নিল কয়েকবার। বুকের ভেতর ধুকপুক করছে, আচানক আনচান করছে। ছি, লোকটা কি ভাববে ওকে? ঠিক তখনই পাশে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে জ্বলে উঠল অমনি। মেসেঞ্জারে একটা নোটিফিকেশন শো করেছে, ফ্রম তাজদির সিদ্দিক আজান। এইমাত্র এলো মেসেজটা। প্রিয়ন্তীর হাত কেঁপে উঠল। সেই কাঁপুনিতে কাঁপলো ফোনটাও। দোনমনো করলো কয়েকবার। লোকটা ওকে মেসেজ পাঠিয়েছে। এই প্রথমবার লোকটা ওকে কোনো মেসেজ পাঠিয়েছে। কাঁপা কাঁপা হাতেই মেসেঞ্জার খুললো, ঢুকলো চ্যাটিং বারে। দেখতে পেল 1 মিনিট আগে লোকটা লিখেছে, কি মিস প্রিয়ন্তী, বাচ্চার বাবাকে খুব বেশি মিস করছেন বুঝি? আগে বললেই পারতেন, একসাথে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান। তাহলে না হয় আপনার ভাই ভাবির মতো আমাদের জন্যও একটা কাপল সিট বুক করতাম। প্রিয়ন্তীর মাথা ঝিঝি করে উঠল। ছি, লোকটা কি বলে এসব? মনে মনে নিজেকেই গালি ছুড়ল এই যাত্রায়। ও করেছে এমন নির্লজ্জের মতো কাজ? কেন ওভাবে ওকে ঝুঁকি মারতে গিয়েছিল তখন? নির্লজ্জ মেয়ে কোথাকার। এরপরে ভাবলো, এরকম একটা নির্লজ্জ লোক আশেপাশে সে ঘুরঘুর করলে ও তো নির্লজ্জ হবেই। ঠিক তখনই টুং শব্দে কেঁপে উঠল ফোনটা আবারও। আপনি চাইলে এখনো ডাবল বেডের অ্যারেঞ্জ করা যায়, কিন্তু করবো নাকি? প্রিয়ন্তী ফোনটা বুকে চেপে ধরল। গাল দুটো আগুনের মতো জ্বলছে। সিদ্ধান্ত নিলে ওই অসভ্য লোকটাকে আর 1 সেকেন্ডে সহ্য করবে না ও। এখনই ব্লক করবে, আজীবনের জন্য ব্লক লিস্টে ঢুকিয়ে রাখবে বেটাকে। ফোনটা হাতে নিয়ে যখন তাজদিরের নাম্বারের উপর আঙুলটা চেপে ধরল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল শব্দ করে। হঠাৎ শব্দে চমকে উঠল ও। স্ক্রিনে ভেসে উঠল বান্ধবীর নাম। একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করলো প্রিয়ন্তী। কিরে, কই আছিস? কতগুলো মেসেজ দিলাম, একটারও রিপ্লাই নেই। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বলল ধরে আসা কণ্ঠে, তোকে বললাম না সিলেট যাচ্ছি, বাঁচে আসি। ও মা, সত্যি সিলেট যাচ্ছিস? আমি তো ভাবছিলাম তুই যাবি না। ভাইয়াকে বলেছিলাম, মানেনি ভাইয়া। এই নেভি সাহেব কই রে? প্রিয়ন্তীর গলা ঠান্ডা হয়ে এলো তৎক্ষণাৎ। উত্তর করলো তেলে বেগুনে চলে, কোথায় আবার? নিজের সিটে। আর তুই? আমার সিটে। ওপাশ থেকে ছোট করে একটা হাসি শোনা গেল। পরিহাস করেই বলে উঠলো মেয়েটা, এবার দেখছিস? আমি বললাম না ওই বেটা যাবি? তুই তো বলেছিলি যাবে না। এখন বুঝিস না লোকটা তোকে পছন্দ করে? প্রিয়ন্তী রেগে উঠলো ফুস করে। রেগে মেগে বলল, একদম ফালতু কথা বলবি না। মোট এমনিতেই বিগড়ে আছে। এত হ্যান্ডসাম একটা লেফটেন্যান্ট কমান্ডার পাশে থাকতে তোর মুড খারাপ কেমনে হয় মাইয়া? এবার তো আমারও তোরে সন্দেহ হচ্ছে, তুই আসলেই মেয়ে মানুষ তো। এসব ফাউল কথা বলার জন্য ফোন করেছিস? ফাউল না, ভালো কথা বলছি। ভেবে দেখ, লোকটা যদি তোকে পছন্দই না করতো, তাহলে মেসেজগুলোর কথা তোর ভাই ভাবিকে জানালো না কেন? প্রিয়ন্ত চুপ করে শুনল শুধু, বলল না কিছু। বুকের ভেতরটা কেমন করে উঠল তখন। ওপাশ থেকে আবার বলা হলো, মেয়ে, আর কখন বুঝবি? লোকটা তো তোকে বারবার নিজের বাচ্চার মা বানাচ্ছে, নিজেকে তোর বাচ্চার বাবা বলে দাবি করছে। এত হিন্টের পরও তোর মাথায় ঢুকছে না? এরপর থেমে আবারও বলতে লাগলো, উনি কি রাস্তাঘাটের ফালতু ছেলেদের মতো হাতে একটা গোলাপ এনে তোকে সবার সামনে সরাসরি প্রপোজ করবে গাধি? উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার, ওনার ভাষা স্টাইল সবই আলাদা। তবুও তো কতভাবে তোকে বোঝাচ্ছে বেচারা। থাম ভাই, চুপ যা প্লিজ। রেগে গিয়েই প্রিয়ন্তী ফোনটা কেটে দিল। বালিশের পাশে ছুঁড়ে ফেলল ফোনটা। বুক ধড়ফড় করছে কেন যেন। রাগ, লজ্জা, অস্বস্তি সব মিলে মাথাটা ঝিমঝিম করছে বলা চলে। অথচ রাগের আড়ালেও ঠোঁটের কোণে একটা অদ্ভুত লাজুক হাসি ফুটে উঠল নিমেষেই। কিছুক্ষণ পর আবার ফোনটা হাতে নিল, মেসেঞ্জার খুলল, তাজদিরের প্রোফাইল পিকচারে ঢুকলো। ছবিটা জুম করলো, ভালো করে তাকালো। শক্ত চোয়াল, গভীর একজোড়া চোখ, আর নাকের উপরে সেই কাটা দাগটা। হঠাৎ করেই গাল দুটো গরম হয়ে উঠল ওর। ফোনটা বুকে চেপে ধরল প্রিয়ন্তী। এরপর চোখ বন্ধ করল। রাত প্রায় 3টার কাছাকাছি। অন্ধকার ভেদ করে বাসটা এসে থামলো কুমিল্লার এক হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। হঠাৎ থামার ঝাঁকুনিকে অনেকেই নড়ে উঠল ঘুমের ঘোরে। ড্রাইভারের গলা শোনা গেল তখনই, 30 মিনিট ব্রেক। বাসের ভেতরে হালকা গুঞ্জন শুরু হলো।
কেউ নামছে হাত মুখ ধোয়ার জন্য, কেউ আবার ক্ষুধার তাড়নায় খাবার নিতে নামছে। পাভেল আর মিতালিও উঠে দাঁড়ালো। নামার আগে একবার প্রিয়ন্তীকে ডেকে গেল দুজনে। মেয়েটা চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই। মিতালির মনে হলো ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই আর ডিস্টার্ব না করে দুজনেই নেমে গেল। মিনিট দুয়েক পরে ঠকঠক শব্দ হলো পাশে। শব্দটা ওর সিটের পাশের কাঠের পার্টিশনে হলো। প্রথমে পাত্তা দিল না প্রিয়ন্তী, কিন্তু শব্দটা থামার জন্য নাম নেই। যতক্ষণ না ও সাড়া দিচ্ছে শব্দটা বেড়েই যাচ্ছে। চোখ মুখ খিচে ঘাপটি মেরে শুয়ে রইল প্রিয়ন্তী। বান্ধবীর কথায় পারতো আরও বেশি এই লোকটার মুখোমুখি হওয়া যাবে না ওকে, তবে লোকটার বোধহয় পণ করেই রেখেছে ওকে ওঠানোর। তাই তো ডেকে উঠল রাশভারী স্বরে। 1 মিনিট আগেও ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানুষটা মিনিটের মধ্যেই কিভাবে এমন গভীর ঘুমে তলিয়ে গেল মিস প্রিয়ন্তী? এই গতিতে তো এখন দেখছি আপনার কাছে থেকেই ঘুমানোর ট্রেনিং নিতে হবে। সমুদ্রের লাইফ সংকট দেখলে নিশ্চিন্তে মিনিটেই এভাবে গভীর ঘুমে তলিয়ে যাব না। সত্যি সত্যি 1 মিনিটে ঘুমানোর কোর্সটা কমপ্লিট করতে হবে আপনার কাছ থেকে। বলুন বলুন, সিক্রেটটা আমাদের সাথেও শেয়ার করুন। বিনিময়ে যা চাইবেন তাই পাবেন, কিন্তু এই অপরচুনিটিটা হাতছাড়া কইরেন না মিস ব্লু হাফ মুন।